চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলনরতদের উপর পুলিশের টিয়ার শেল। পর্যালোচনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি। দেশের জনগণই ঠিক করবে নির্বাচনের দিনক্ষণ, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাষ্ট্র সংস্কার কমিটির কাজ শুরুর আগেই দলগুলোর সঙ্গে বৈঠক। ডেঙ্গুতে দেশে আরও 5 জনের মৃত্যু। মুন্সিগঞ্জে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া নিউমোনিয়ার রোগী। বিশুদ্ধ পানীয় তরল খাওয়ার পরামর্শ। এবং শ্রমিক অসন্তোষে ফের অশান্ত সাভার আশুলিয়ার শিল্পাঞ্চল। বন্ধ কয়েকটি কারখানা, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে আন্দোলনকারীদের উপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এই বাসভবনের সামনে সভা সমাবেশে নিষেধাজ্ঞা থাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। এর আগে সকালে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েকশো চাকরি প্রত্যাশী। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী 7 কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ প্রদানের লক্ষ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরীকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। তিনি চাইলে কমিটিতে পছন্দমতো সদস্য নিতে পারবেন। প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে যে নানানভাবে আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুঈদ চৌধুরী, এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল, এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিটির কার্যক্রম শুরুর আগে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। এ সময় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে দেশের জনগণই তা ঠিক করবে বলেও জানান তিনি। বলেন, 6 সংস্কার কমিশন পুরো দমে কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব আরও বলেন, 18 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান তার নিজের মতামত জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। একটা জিনিস বলেছেন যে তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে, যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে, তাকে তারা ফুল সমর্থন জানিয়েছেন। সবাই বলেছেন এই গভর্নমেন্টের সাথে, এই গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেন এবং এর সাথে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কাজ করতে ইচ্ছুক। ওয়ার্ল্ডের যারা টপ লিডার কেউ কিন্তু টাইম ফ্রেম জানতে চান। তারা বাংলাদেশের জানেন যে যে কাজগুলো হবে, ইট উইল টেক টাইম। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও 5 জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 1152 জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে 252 এবং দক্ষিণে 187। বাকিরা ঢাকার বাইরের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে 982 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই, আমরা খবরে দেখলাম যে সেখানে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে প্রচণ্ড গরমের কারণে। তো হাসপাতালগুলোতে এই মুহূর্তে আপনি কি অবস্থা দেখছেন? ডক্টররা কি বলেছেন? রোগীদের সাথে আপনার কথা হয়েছে কিনা?
হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট যে সদর হাসপাতাল, সেই সদর হাসপাতালের সার্বিক চিত্র বলি যে এখানে গত 24 ঘন্টায় কিন্তু 4 জন রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন, পাশাপাশি কিন্তু 22 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে এই হসপিটালে। যে সার্বিক চিত্র বলি যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকারের পতনের পরে কিন্তু তারা যে পৌরসভা দুর্বৃত্তদের হামলার কারণে কিন্তু পৌরসভা পুড়িয়ে দেওয়ার কারণে কিন্তু যে ডেঙ্গুর পাশাপাশি যে স্পেস এটা কিন্তু না করতে কিন্তু ডেঙ্গু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এইসব এলাকাতে। আমি কথা বলেছিলাম ডাক্তারদের সাথে, তারা যেমনটি বলেছিলেন যে সদর পৌরসভার যে ইসলামপুর এলাকা রয়েছে সেই এলাকাতে কিন্তু ডেঙ্গু রোগীর আক্রান্তটা দিন দিন বেড়ে যাচ্ছে। পাশাপাশি যদি বলি আপনাকে যে মুন্সিগঞ্জের যে 250 শয্যার যে হসপিটালে চলতি মৌসুমে কিন্তু প্রায় 250 জনের রোগী কিন্তু ডেঙ্গুর চিকিৎসা নিয়ে তাদেরকে বাড়ি ফিরে যাচ্ছে সুস্থ হয়ে, কিন্তু সার্বিক পরিস্থিতি কিন্তু তারা আপনার স্বাভাবিক রয়েছে। অন্যদিকে যদি বলি যে আপনাকে যে গরমের যে ডায়রিয়ার আক্রান্ত পাশাপাশি কিন্তু নানা রোগ ব্যাধি কিন্তু বেড়ে চলেছে। এই মুহূর্তে যে ভর্তি রয়েছে মুন্সিগঞ্জের যে প্রায় 250 শয্যা হসপিটাল হলো, সেখানে কিন্তু 320 জনের মতো রোগী কিন্তু তারা ভর্তি রয়েছে। ডাক্তাররা হিমশিম খাচ্ছে যে তারা আপনার চিকিৎসার ব্যবস্থাটা সেই ব্যবস্থা নিয়ে বলছেন। ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা যেমন একটা পরামর্শ দিয়েছেন যেহেতু এই মৌসুমে কিন্তু ডেঙ্গু রোগীর বাড়া আশঙ্কার কারণে কিন্তু তাদেরকে সেভাবেই কিন্তু নিরাপত্তা বা ব্যবস্থা করে কিন্তু থাকার জন্য পরামর্শ দিয়েছেন। অন্যদিকে কিন্তু যে গরমের কারণে কিন্তু যে শারীরিক অসুস্থতা সেই বোধের কারণে কিন্তু তাদেরকে একদম তরল খাবার পাশাপাশি কিন্তু নির্ধারিত যে স্থান রয়েছে যেন গরমে বা বাইরে থেকে যাওয়ার জন্য না করার সেই ব্যবস্থা কিন্তু বলেছে। সব বিষয়ে বলা যায় যেহেতু এখন দিন দিন কিন্তু মুন্সিগঞ্জের যে ডেঙ্গুর আক্রান্ত সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো ডাক্তাররা বলছেন যেহেতু ডেঙ্গু রোগী বাড়ার সাথে সাথে কিন্তু ডেঙ্গু ওয়ার্ডও কিন্তু তারা এখানে চালু করেছে। তো এই ছিল মুন্সিগঞ্জের আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। মোহাম্মদ সুজন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শ্রমিক অসন্তোষ আবারও অশান্ত হয়ে উঠেছে সাভার আশুলিয়ার শিল্পাঞ্চল। সোমবার আশুলিয়ায় বার্ডস গ্রুপ নামের একটি কারখানা হঠাৎ করেই বন্ধ ঘোষণা করার পর থেকে শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে রাত পর্যন্ত, যার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এখনও রয়েছে তীব্র যানজট। এর আগে টংবাড়ি মণ্ডল গ্রুপের শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এতে 4 শ্রমিক গুলিবিদ্ধ হলে 1 জন মারা যায় এবং 30 জন আহত হয়। তবে আজ সকাল থেকে শ্রমিকরা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। শ্রমিক অসন্তোষের সবশেষ খবর জানাতে আশুলিয়া শিল্পাঞ্চল থেকে সরাসরি যোগ দেবেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, বেশ কয়েকদিন যাবতই এই শিল্পাঞ্চল এলাকায় অশান্ত পরিবেশ বিরাজ করছে। আপনি আজকে ঠিক কেমন পরিস্থিতি দেখছেন জানতে চাই আপনার কাছে। অলি যেমনটি বলেছিলেন ছিল, কিন্তু মাঝখানে কিন্তু শ্রমিক অসন্তোষ এটা অফ হয়ে গেছিল। বিভিন্ন দাবি দেওয়া তাদের ছিল, এটা মালিক পক্ষ মেনে নেয়। কিন্তু হঠাৎ করে কিন্তু গতকালকে একটু শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আমি যদি আপনাকে বলে জানিয়ে রাখি, আশুলিয়া বাইপালে যে বার্ডস গ্রুপ রয়েছে তারা গতকালকে তাদের স্যালারি দেওয়ার কথা ছিল, কিন্তু তারা স্যালারি না দিয়ে অনির্দিষ্টকালের জন্য তাদের যে কোম্পানি সেই কোম্পানিগুলো বন্ধ করে দেয়, যার কারণে কিন্তু শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কটাকে অবরোধ করে সকাল থেকে রাত পর্যন্ত। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি সকাল থেকে দেখেছি যে সকালেও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কিন্তু এখনো যানজট সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু হাজারো মানুষের ভোগান্তি রয়েছে। আর এদিকে আশুলিয়ার যে জিরাবো এলাকাটা রয়েছে সেই জিরাবো এলাকাটাতে দেখেছি যে সকাল থেকে কিন্তু শ্রমিকেরা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যদি বিষয় আমি জানিয়ে রাখি তাহলে বলা যায় যে তারা তাদের যে টহল সেই টহল কিন্তু তারা জোরদার করেছে। সবকিছু মিলে কিন্তু বলা যায় যে আসলে শিল্পাঞ্চলে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল জোরদার করে রেখেছে। এই ছিল আমার কাছে আশুলিয়া শিল্পাঞ্চল থেকে সর্বশেষ অলি। জি মেহেদি, আপনাকে ধন্যবাদ। আশুলিয়া থেকে পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান। দেশের উন্নতি হলেও শ্রমজীবীরা এখনও অধিকার বঞ্চিত বলে মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তারা ন্যায্য মজুরি পাচ্ছে না জানিয়ে দেবপ্রিয় বলেন, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। নাসিমুল বারী সৌরভের রিপোর্ট।
নাজুক অর্থনীতির গতি ফেরাতে কাজ শুরু করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যাদের মূল লক্ষ্য দুর্নীতিবাজদের ধরিয়ে দেওয়া নয়, বরং বিদ্যমান অর্থনীতিতে কী ধরনের অসঙ্গতি রয়েছে সেসব তুলে ধরা। শ্রমিক সংগঠনের সাথে বৈঠকের পর শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, বাংলাদেশে আজ অবধি ন্যায্য অধিকার পায়নি শ্রমিকরা। কারণ হিসেবে বলেন, তাদের মজুরি যথোপযুক্ত নয়। সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্সা পায় নাই। সেই ন্যায্য হিস্সা না পাওয়ার কারণগুলো চিহ্নিত করতে গিয়ে ওনারা বলেছেন যে বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি, সেই মজুরি যথোপযুক্ত না। আলোচনায় শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার বিষয়টিও তুলে ধরা হয়। শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য যে সমস্ত সামাজিক সুরক্ষা রাখার কথা, বাসস্থান সহ অন্যান্য মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি, সেগুলো যথেষ্ট না। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক শ্রম আইনের সামঞ্জস্য না থাকায় শ্রম অধিকার লঙ্ঘন হচ্ছে বলেও জানান ডক্টর দেবপ্রিয়। আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য বিধান করে বাংলাদেশের শ্রম আইনকে সঠিক না করার কারণে অনেক সময় শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। নাসিমুল বারী, সৌরভ, মোহনা সংবাদ। অর্থাৎ কেন বিরতির পর আবার আমন্ত্রণ মোহনা সংবাদে। পদ্মা মেঘনা এবার ইলিশ কম ধরা পড়ায় হতাশায় চাঁদপুরের মৎস্যজীবীরা। জেলার মাছঘাটে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ, তবে ব্যবসায়ীরা বলছেন মৌসুমের বাকি সময় ইলিশের আমদানি বাড়লে দামও কমবে। চাঁদপুর থেকে রফিকুল ইসলাম বাবুর তথ্যে আরও জানাচ্ছেন শারমিন সরনা। ইলিশের রাজধানী চাঁদপুরের রূপালী ইলিশের চাহিদা দেশ জুড়ে, তবে এবার চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় বেশি দামে তা বিক্রি হচ্ছে। চাঁদপুরে 1 কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকায়। 1 কেজির বেশি ওজনের প্রতি কেজি 2000 থেকে 2200 টাকা, আর 500 থেকে 700 গ্রাম প্রতি কেজি বিক্রি হচ্ছে 900 থেকে 1100 টাকায়। বর্তমানে ঘাটে প্রতিদিন 3 থেকে 400 মণ ইলিশ সরবরাহ হচ্ছে, যা বিগত বছরগুলোর তুলনায় কম বলে জানান সংশ্লিষ্টরা। গত বছরের তুলনায় এবছর মাছ অনেকটা কম হয়েছে। সাগরও মাছ ছিল, চাঁদপুর নদীতে মাছ ছিল, এখন নদীতে মাছ কম, সাগরও মাছ কম। আর মাছ কম থাকার কারণে ক্রেতা বেশি, দামও বেশি। বিভিন্ন জায়গায় পাইকার আছে, কাস্টমার আছে, এই জন্য মাছটা আমরা কিলো বেশি দাম, ব্যস্তও বেশি দাম। নোয়াখালী সেনবাগ থেকে আসছি এখানে চাঁদপুরে ইলিশ মাছ কেনার জন্য, কিন্তু মাছের যে অবস্থা দেখি দাম অনেক বেশি, 2200 টাকা 2300 টাকা করে। এই ব্যবসায়ী নেতাও বললেন, সাগর নদীতে পর্যাপ্ত ইলিশ না পাওয়ার কথা। এই বছর ইলিশের পরিমাণ অনেক কম, নদী এবং সাগর কোথাও ইলিশ পাওয়া যাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। তো এই কারণেই আসলে ইলিশের দাম বেশি। তো সামনে যেটুকু সময় আছে, ওই সময়টুকু যদি পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছ নদী এবং সাগরে ধরা পড়ে, তাহলে আমরা আশা করছি ইলিশের দাম কমবে। সাগর থেকে পদ্মা মেঘনার বিচরণ ক্ষেত্র কমে যাওয়ায় প্রতি বছর ইলিশের প্রাপ্যতা কমছে বলেও মনে করেন তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দর্শক, এর সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলনরতদের উপর পুলিশের টিয়ার শেল, পর্যালোচনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি। দেশের জনগণই ঠিক করবে নির্বাচনের দিনক্ষণ, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাষ্ট্র সংস্কার কমিটির কাজ শুরুর আগেই দলগুলোর সঙ্গে বৈঠক। ডেঙ্গুতে দেশে আরও 5 জনের মৃত্যু, মুন্সিগঞ্জে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া নিউমোনিয়ার রোগী, বিশুদ্ধ পানি ও তরল খাওয়ার পরামর্শ। এবং শ্রমিক অসন্তোষে ফের অসন্তোষ সাভার আশুলিয়ার শিল্পাঞ্চল, বন্ধ কয়েকটি কারখানা, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার। সবাইকে আবার শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।